হ্যাঁ, বল কি শিখলি আজকে? শিখি নাই, কিন্তু নিউজের মধ্যে যখন এই ইয়াটা আসছে তখন আমার মনে হয়েছে যে এটা নিয়ে আমরা কথা বলতে পারি। তোর অক্টোবরের 28 তারিখ অস্ট্রেলিয়াতে ওরা ফাইন্ড আউট, মানে এটা অক্টোবরের 28 তারিখ ওরা নিউজ পাবলিশ করছে, ভেরি রিসেন্ট স্টাডিজ, বুঝছস? এখানের মধ্যে ওরা বলতেছে যে মোর দেন হাফ অফ অস্ট্রেলিয়ানস ফিল লোনলি। এবং সবচেয়ে ইন্টারেস্টিং লাগছে ভিতরে যখন খবরটা পড়ছি, রিসার্চ ফাইন্ডিংটা, তোর ভিতরের মধ্যে একটা জিনিস ওরা বলছে কি অনেক সময় মানুষ লোনলিনেসটাকে এক্সপ্লেইন করতে পারে না, তখন এটাকে বলে তোর ডিপ্রেশন, তারপর স্যাডনেস, এই যে আমরা অনেক শুনি না ডিপ্রেশন। কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা আমার কাছে খুবই ইয়া লাগছে দোস্ত, খুবই। তুই চিন্তা করতে পারোস যে একটা জনসংখ্যার হাফ অফ দ্য পপুলেশন লোনলি। এবং আহ, এটা এটাও তো মনে হয় পড়ছিলাম না, আমি জানি না তুই জানোস কিনা, যে ওয়ান অফ দ্য রিজন ফর সুইসাইড, যে লোনলিনেসটা যে একটা লিডিং কজ। Loneliness, mother of so many different type of psychiatric issues, psychological issues. তো যে কোভিড এর সময় তোর ইউএসএ তে প্রচুর মানে তখনই লোনলিনেস কনসেপ্টটা খুব পাইছে, পপুলারিটি পাইছে। তখন আমি দেখতেছিলাম যে লোনলিনেস স্পেশালি কোভিড এর সময় তো সোশ্যাল আইসোলেশনের কারণে এই জিনিসটা মানে চোখেও আসছে, কারণ সো কল্ড সুপারফিশিয়াল সোশ্যাল ইন্টারাকশনকে আমরা যেভাবে করার মানে কোম্পানির নাম দিয়ে ফেলছি, যে উই হ্যাভ কোম্পানি, উই হ্যাভ ফ্রেন্ডস, হ্যাঁ, সেটা যখন কাট হয়ে গেছে তখন আসলে লোনলিনেস এর ফুল ওভারঅল চোখে আসছে। তখন আসলে তোর ধর ইন্টারেস্টিংলি মানে হাউ ডু ইউ ডিফাইন লোনলিনেস, হোয়াট ইজ লোনলিনেস, ওরা কি বলছে আমি স্টাডিতে? একদম খুব ইয়াতে পড়ি নাই, কারণ এটা হচ্ছে তোর জিস্টটা দিছে ওরা রিসার্চ ফাইন্ডিং এর। কিন্তু এখানের মধ্যে বেশিরভাগ সময় ওরা যেটা ওদের সোশ্যাল ফিনোমিনা দিয়ে বুঝাইছে, অস্ট্রেলিয়াতে কি হয়, তোর উইকেন্ড মানে মাস্তি, রাইট? কিন্তু মাস্তি করার পরে তুই সানডেতে পাবে যাবে ওরা, তো পাবে গেল, পাব থেকে আসার পরে কিন্তু বাসায় কিন্তু সে একদম একলা। বিকজ তোর ইন্ডিভিজুয়াল যে লাইফস্টাইল, এটা তো খুবই ইন্ডিভিজুয়ালিস্টিক একটা সোসাইটি, রাইট? এটা এটা কাদের উপর করছে? এটা কি সবাই মানে এলোন সিঙ্গেল নাকি ফ্যামিলি না আছে? না 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 না, আমার মনে হয় ডেমোগ্রাফিকটা অনেক ওয়াইড। আমি তোকে এই মুহূর্তে, ইন্টারেস্টিং না যে ফ্যামিলি আছে তারপরেও বলতেছে লোনলি। হ্যাঁ, ডেমোগ্রাফিকটা অনেক ওয়াইড দোস্ত, এটা ডিফারেন্ট রিজনস আছে, তারা ডিফারেন্ট এজ গ্রুপ, ডিফারেন্ট ফ্যামিলি স্ট্রাকচার এগুলোর উপরে করছে। ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বল বল। তো আমার কাছে এটা পড়ার পরে না দোস্ত কয়েকটা জিনিস মাথায় আসছিল, মনে হলো যে শেয়ার করি। কারণ আমাদের, ধর আমরা অনেক সময় মনে করি যে এই ধরনের খবরগুলো পড়লে মনে করি যে এগুলো ওয়েস্টের সমস্যা, হুম ঠিক হুম না? কারণ হুম হুম। আমাদের বাংলাদেশ বল বা আমরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা মনে করি যে আমরা অতটা বেশি ইন্ডিভিজুয়ালিস্টিক না, সো উই ডোন্ট হ্যাভ দিস কাইন্ড অফ প্রবলেম, এগুলো বিলাসিতা বিলাসী টাইপের একটা সমস্যা, হুম লোনলিনেস, হুম। ডিপ্রেশন। ডিপ্রেশন নিয়ে বিশেষ করে যে তোমার কেন ডিপ্রেশন, এই ধরনের একটা কোশ্চেন কিন্তু হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ অনেকের কাছে শুনছি। হ্যাঁ হ্যাঁ। তো যখন আমি খবরটা পড়তেছি না, আমার একটা মহিলার কথা মনে পড়ছে। আমি যখন ওই যে ফার্স্ট পিএইচডি করার সময় যখন ফিল্ড ওয়ার্ক করতে গেলাম দেশে, মাত্র কয়েকজনের তো ইন্টারভিউ নিতে পারছিলাম, তারপর তো আমাকে আবার চলে আসতে হলো গভর্নমেন্টের ইয়ার কারণে, রাজনৈতিক পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের কারণে, যাই হোক। তো তখন না আমাকে ওই একটা আপু বলছিল যে আপু, আমি আপনাকে, মানে উনি বুঝাইতে পারবে, উনি ওনার মতো করে বলছে আর কি, যে আমি আপনাকে বুঝাইতে পারতেছি না কিরকম লাগে, কিন্তু ইট ফিলস লাইক যে অনেক মানুষের মাঝখানে আমি বসে আছি, বাট আই এম নো ওয়ান টু দেম। আমি কারোর সাথে রিলেট করতে পারতেছি না। এটা বিশেষ করে ওনার হয়েছিল ওনার যখন ছোট ছোট দুইটা বাচ্চা ছিল। ওই যে অ্যাগেন ওই যে কেরিয়ার স্যাক্রিফাইস করে দিতে হয়েছে পুরাটা। জামাই বলছে আমি তো ইনকাম করতেছি, তোমার কেন যাইতে হবে। উনি বুঝাইতে পারে নাই যে কাজটার মিনিং কি ওনার কাছে, যে এবং শি নিডস দ্যাট, যে বাইরের যে ইয়াটা। কিন্তু উনি এটা এক্সপ্লেন, অবভিয়াসলি সবার কাছে কিন্তু ল্যাঙ্গুয়েজ থাকে না দোস্ত, এই না যে না, ল্যাঙ্গুয়েজ কি ইম্পর্টেন্ট টু এক্সপ্রেস ইউরসেলফ। হ্যাঁ হ্যাঁ, বল হ্যাঁ, সরি। আমরা যে বুঝাই একটা জিনিস, একটা পয়েন্ট যে বুঝাইতে পারা, এটা অনেক বিশাল একটা ব্লেসিংস প্লাস স্কিলস। উনি না, তখন ওই কথাটা বলার পরে আমার আরেকটা কোনো একটা কবিতায় বা কোথায় পড়ছি আমার মনে নাই, যে সামওয়ান রোট ইট, যে আই ফিল ভেরি লোনলি ইভেন উইদিন এ ক্রাউড। হুম 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 তখন হুম এই খবরটা যখন পড়তেছি আমার কাছে মনে হয়েছে লোনলিনেসটা, আহ, হয়তো এটা পোস্ট মডার্ন সমস্যা কিনা জানি না, অনেক রকমের চেঞ্জের ভিতর দিয়ে আমরা যেহেতু যাচ্ছি, সব পুরো ওয়ার্ল্ডেই সবকিছু এত র্যাপিডলি চেঞ্জ হচ্ছে দোস্ত, টেকনোলজি বল সবকিছু, রাইট?
রিলেশনশিপের ধরন সবকিছু, এটা ওয়েস্টের সমস্যা না অ্যাকচুয়ালি, আমি দেখি যে এটা আমাদেরও সমস্যা, বাট ইন এ ডিফারেন্ট ফর্ম, ইন ডিফারেন্ট এক্সপ্রেশনস। আই ডোন্ট নো, তোর কি মনে হয়? লোনলিনেস এর আমি মানে লোনলিনেস কোভিড এর সময় ওটা খুব দেখতেছিলাম, ওই স্টাডি গুলো আসতেছিল আমার তো ফিল্ড মেন্টাল হেলথ, সো ওই ধরনের ইয়েগুলো আর্টিকেল গুলো একটু দেখা হয়। ওয়ার্কশপে অ্যাটেন্ড করছিলাম লোনলিনেস এর উপরে। মজার ব্যাপারটা হচ্ছে ওরা আসলে দেখতে চাইছিল যে সোশ্যাল কানেকশনের সাথে লোনলিনেস এর রিলেশনশিপ কি, হ্যাঁ, এবং এইজের সাথে রিলেশনশিপ কি। ইন্টারেস্টিংলি যে তোর তোর বয়সের সাথে সাথে সোশ্যাল কানেকশন, হ্যাঁ, কমতে থাকে, নাম্বার অফ মিনিংফুল কানেকশন কমতে থাকে, কিন্তু মার্ক অফ হ্যাপিনেস বাড়তে থাকে, অ্যান্ড দে ডোন্ট কনসিডার দেমসেলস অ্যাজ লোনলি এনিমোর। হুম আবার হচ্ছে ইয়াং এজে তোর মানে অলমোস্ট সোশ্যাল বাটারফ্লাই, তোর প্রচুর কানেকশন থাকবে, মিনিংফুল কানেকশন কম থাকে, এবং দেখা যায় যে লোনলিনেস এর ইয়েটা ওই ইয়েটাতে বেশি। তো এই যে তুই বললি না যে আসলে ইটস নট অ্যাবাউট কানেকশন হু ইউ আর ইন্টারাক্টিং উইথ, অনেকজনের মধ্যে থেকেও একা, এই কথাটা তো মানে বলতে মানে এটা আসলে অলমোস্ট প্রতি দাওয়াতে গিয়েই দেখা যায়, যেহেতু মানে একটু আমরা ইন্ট্রোভার্ট, তুই আমি দুইজনই হয়তো তুইও, তো দেখা যায় যে ওই দাওয়াতে একজন মানুষের সাথে কথা বলতেছি, তার সাথে জমে গেছে, সে আমি একই কথাই বলতেছি যে উই ফিল লাইক উই আর নট হার্ড অর সিন, তাই না, না? কত জায়গায় গিয়ে এটা না মনে হয়েছে যে আই ডোন্ট বিলং হিয়ার, আই ডোন্ট বিলং হিয়ার। কানেকশন করতে পারতেছি না তো, হ্যাঁ, ধর হ্যাঁ, পিকস অফ ডিসকাশন ওগুলোর সাথে কানেকশন করতে পারতেছি না। এবং এই যে একটা প্রেশার, একটা ইন্টারনাল একটা প্রেশার টু কনফার্ম টু দ্য এক্সপেকটেশন। হ্যাঁ 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 হ্যাঁ। ডিড ইউ ফিল লোনলি এট দ্যাট টাইম, যে লাইফের যে টাইমটাতে আমরা এগুলো পার করছি? তো তখন নুসরাত, তুই আহ, কেটে কেটে গেছিলি। আমি তো আচ্ছা, তোকে ওই যে ওটুক পর্যন্ত বললি যে ওই যে ওই সময়টাতে, যে আমি তোকে জিজ্ঞেস করতেছিলাম ডিড ইউ ফিল লোনলি এট দ্যাট টাইম, যখন আমাদের ওই টাইমটা পার করছি। আমি সারা জীবনই লোনলি ফিল করছি, কারণ হচ্ছে আমি বয়সের তুলনায় অনেক বেশি নার্ডি ছিলাম। মানে পণ্ডিতই আমাকে পণ্ডিত ডাকা হইতো। তো এই কারণে মানে যেই বয়সে যেই এগুলা নিয়ে এক্সাইটমেন্ট থাকার কথা সেগুলা না নিয়ে আমি দেখা যাচ্ছে অনেক একটু ভারী কি কথাবার্তা বলতেছি, যে কারণে আমার হচ্ছে ইন্টারাকশন থাকতো না কারোর সাথেই, হইতো না, হ্যাঁ। কারণ ওই যে আই ওয়াজ সিকিং দিস মিনিংফুল কানেকশন, সো দ্যাট আই ওয়াজ লুকিং ফর দ্যাট ডেপথ ইন কনভারসেশন, যেটা হ্যাঁ। কিনা ক্লাস এইটের একটা মেয়ের কাছে তো আশা করা টু মাচ। এইসব আর মজার কি। কথা হচ্ছে জানোস, যেমন তোর এই যে এই জিনিসটা, আমার এক সময় মনে হতো যে সমস্যা কি আমার, যে তাই তো। জিনিসটা, যে জিনিসটা ধর এটা ওই যে মা হওয়ার পরে যে জিনিসটা হয়, অলমোস্ট সব মায়ের একটা হয় যে না এটা মনে হয় আমারই সমস্যা, আমি পারতেছি না, হুম, যে হুম, 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 ওভারওয়েলমিং একটা এক্সপিরিয়েন্স, তো সবাই মনে করছে না এটা আমারই সমস্যা। আমি না অনেক মেয়ের সাথে কথা বলছি দোস্ত, এবং দে হ্যাড দ্য সেম কাইন্ড অফ এক্সপিরিয়েন্সেস, দে ফেল্ট লাইক দে আর দ্য ওয়ান, যে যারা কানেকশনটা বিল্ড আপ করতে পারতেছে না। ওয়ান অফ দ্য রিজন যেটার কারণে আমি পরবর্তীতে ধর অনেক এই ধরনের সাপোর্ট সিস্টেম বিল্ড আপ করতে খুব আগ্রহী, যেখানেই পারি আমি সেখানে মেয়েদের সাথে কানেকশন বিল্ড করতে চেষ্টা করি, বিকজ আই ক্যান সি দ্যাট আমাদের সমাজের মধ্যে বিভিন্ন কারণে মেয়েরা না টু সাম এক্সটেন্ট তাদের ইন্টেলেকচুয়াল জার্নিতে বিশেষ করে অনেক লোনলি ফিল করে, আমার কাছে মনে হয়। এই তুই সাপোর্ট সিস্টেম বিল্ড করবি মানে oops, বুঝিনি। তো তুই 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 বললি যে তুই সাপোর্ট সিস্টেম বিল্ড করবি মানে মানে লোনলিটা তো আমাদের তো বাংলাদেশের কনটেক্সটে আমরা সবসময় জেন্ডার সেগ্রিগেটেড অলমোস্ট সবসময়, রাইট? তার মানে তুই লোনলি ফিল করছিস একটা মেয়েদের গ্রুপের মধ্যেই, তাহলে সাপোর্ট সিস্টেম বিল্ড করবি মানে মানে সাপোর্ট সিস্টেম যেমন ধর ডেইলি লাইফের যে কানেকশন গুলা ওখানের মধ্যে, ধর একটা মেয়ে কানেক্টেড হইতে পারতেছে না, দাওয়াতে হুম, গেছে, সে ওখানের বিষয়গুলোর সাথে ইয়া করতে পারতেছে না। ফ্রেন্ডস বল, বিশেষ করে মাইগ্রেন্ট যারা, তারা তো খুবই লিমিটেড, এবং বেশিরভাগ হুম, ক্ষেত্রে হাজবেন্ডের থ্রুতে কানেকশন গুলো বিল্ড হয়, যেখানে নিজের কোনো চয়েস বল, নিজের কোনো ইয়াই থাকে না। তো যার কারণে আমি সাপোর্ট সিস্টেম বিল্ড আপের ব্যাপারে বলতে চাচ্ছি যে আমার দেখা যায় আমি অনেকগুলা গ্রুপের সাথে, অনলাইন গ্রুপের সাথে আছি, এবং ডিফারেন্ট সার্কেলস ডিফারেন্ট ইয়াতে, কারণ তখন মনে হয় যে এই যে আচ্ছা ও এখানে লোনলি ফিল করতেছে, ও এখানে লোনলি ফিল করতেছে, আমি এই দুইজনকে চিনি, অ্যান্ড থ্রি অফ আস ধর মনে কর যে এই বিষয়ে আমাদের কমন একটা ইন্টারেস্ট আছে, ওকে ওয়াই নট ওপেন এ গ্রুপ অ্যাবাউট দ্যাট টপিক। বেসড অন দ্যাট, ও আচ্ছা, টপিক বেসড, আচ্ছা, 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 এরকম নট আমার অনেকগুলো গ্রুপ আছে দোস্ত। আচ্ছা, এন্ড দেন ইউ নো আচ্ছা, হোয়াট, মজার কথা হচ্ছে এখানে অনেকে জুনিয়র, বাট
আই আমি ওদেরকে দেখি ওরা আমার জুনিয়র মেন্টর হিসেবে। হুম হুম কারণ আই লার্ন সো মাচ ফ্রম দেম, বিশেষ করে তোর জুলাই বিপ্লবের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে, অনেক কিছু নিয়ে, জেনজির অনেক কিছু তো আমি বুঝি নাই, মানে হুম হুম। বুঝতেছিলাম না, অনেক সমস্যা হচ্ছিল। এবং তারা যখন আমাকে যেভাবে ক্লারিফাই করতেছিল, ওদের থেকে অনেক কিছু শেখার আছে। তো তখন আমার মনে হয়েছে যে এই জিনিসটা না আমাদের, আমরা যারা সিনিয়র হয়ে যাচ্ছি, বুড়া হয়ে যাচ্ছি, আমাদের খুব দরকার দোস্ত এই যে মেন্টরিং গুলা করা, বিশেষ করে মেয়েদের লাইফের লোনলিনেস ট্যাকল করার ক্ষেত্রে। হ্যাঁ, তো অবশ্যই তুই যেটা মানে আমার মনে হয় যে 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 জাস্ট দাওয়াত কালচার এবং দাওয়াতে লোনলি ফিল করা বা ইয়ে, এটা একদম মানে খুব ছোট পরিসরে বলতেছি। ইমিগ্রেন্ট মেয়েরা দেখা যায় যে তাদের সোশ্যালাইজেশন তো ওই বেশিরভাগই দাওয়াত ফর্মে বাংলাদেশের। তো সেখানে ধর কিছু একটা মানে এক্সপেক্টেড এক কিছু নর্ম থাকে, তো সেইটার মধ্যে, এবং সেটা প্রেশার মারাত্মক রকমের, টু দা অনেক। পয়েন্ট যে সবাই একই শাড়ি চুজ করে, হ্যাঁ, হ্যাঁ, একই কালার বা একটা থিম। মাই গুডনেস, সো কি পরিমাণ প্রেশার, মানে তোর একটা অন্য একটা দেশেও তোর এতখানি কনফর্মিটি, তুই তোর নিজের কালচার ইয়ে করতে চাইলেও হয়, বা ওদের অনুষ্ঠান ফলো না করতে চাইলেও অত অসুবিধা নাই, কিন্তু এই যে নিজের কালচারের মধ্যে যে এই ধরনের যে প্রেশারটা, এটা কিন্তু ভেতরে অনেক চাপ ফেলে। তো ওই জায়গায় গিয়ে যখন একজন মানুষ নিজেকে খুব মানে আই ডোন্ট বিলং, হুম, বাইরেও বিলং করতেছে না, নিজের কালচারেও বিলং করতেছে না, এবং চিন্তা কি অবস্থা। এবং ইমিগ্রেন্ট ফ্যামিলিতে যেটা হয় যে ধর ওয়ার্কলোডটা তো আসলে কোনোভাবে ডেলিগেট করার অপশন খুবই কম। সো শি ইজ রিয়েলি রিডিউস টু হোম মেকার, টু লাইক ডেইলি চোরস। তার হচ্ছে ওই যে তুই যেটা বললি, তার ইন্টেলেকচুয়াল ডিসকাশন এক্সারসাইজ করা না আছে, কানেকশন না আছে, সাপোর্ট। এবং বাংলাদেশে হলে তাও বোধহয় একটু মিক্স জেন্ডার ডিসকাশন হয়তো, আমি জানি না আমেরিকা, বা কাজিনদের আমার মতে মধ্যে যেমন হয়, হ্যাঁ, কাজিনদের মধ্যে যেমন হয়, হয়, গিয়ে চাচাদের সাথে ফ্রেন্ডদের হয়। সাথে। আমার যেমন বিয়ের পরে আমার ভাসুর, আব্বা, মানে আমার শ্বশুর, তারপর আমার জামাই, তারপর আপু, আমার ননদ, দেখা যেত যে আমাদের এই যে মিক্সড জেন্ডার ডিসকাশনের কথা বলতে, পলিটিক্স নিয়ে একটা কথা উঠলে 1.5 ঘন্টা 2 ঘন্টা, মানে দুপুরের খাবারের পরে বিকেলের নাস্তার টাইম হয়ে যেত, ঝগড়া করতেছি সবাই। এই যে এই, হ্যাঁ হ্যাঁ, মানে এই যে তুই একটা মানে অন্য ইয়েদের যারা হয়তো বা বাইরে বেশি এঙ্গেজ, ওদের যে পার্সপেক্টিভটা তুই ব্যাক এন্ড ফোর্থ করতে পারতেছিস, এইটার কোনো তুলনা হয় না, যেটার হ্যাঁ, সুযোগ। আমি তো মোটামুটি একটা খুব মানে একদম মধ্যবিত্ত শিক্ষিত মানে এডুকেশনের দিকে ফোকাসড একটা ফ্যামিলিতে বড় হয়েছি, তারপরও আমি যে লেভেলের জেন্ডার সেগ্রিগেশন দেখছি ওয়েন ইট কামস টু এক্সচেঞ্জিং আইডিয়াস হুম। ফ্যামিলির মধ্যে, আমার কাছে মনে হয়েছে এটা তো মানে ইট মাস্ট বি ভেরি সাফোকেটিং ফর সামবডি হু ইজ অ্যাকচুয়ালি আ বিট মোর প্র্যাকটিসিং, এই আর কি। এবং এবং বিশেষ করে যাই হোক মানে, বিদেশে, বিদেশে অনেক বেশি দোস্ত মেয়েদের জন্য এই জিনিসটা। দেখ, এটা কিন্তু খুবই কষ্টের, কারণ একটা অ্যাডাল্ট, ছেলে হোক মেয়ে হোক দোস্ত, ডোন্ট ইউ হুম থিঙ্ক যে তার তো হুম। ইন্টেলেকচুয়াল একটা সাইড আছে। সে সে শুধু রিপিটেটিভ ডেইলি কাজের মধ্যেই কিন্তু তার গ্রোথটা কিভাবে হবে দোস্ত? এই যে এটা তুই যেমন খুব মানে বলতেছিস যে এটা তো তার রাইট, তুই যেভাবে ফিল করতেছিস এটা তো আমি দেখি না। ইভেন বাংলাদেশি মেয়ে বাদ দে, ছেলেরাও যে ওটা তাদের নিড মনে করে, ওটা তো আমি দেখি না। ইভেন মানে তুই যদি আমি আবারও দাওয়াতে ফেরত যাচ্ছি, দাওয়াতে যে ধরনের ডিসকাশন গুলো হয় সেগুলো খুব ইন্টালেকচুয়ালি স্টিমুলেটিং তো না। হ্যাঁ, ওয়াই ইজ দ্যাট, লাইক অ্যাজ আ জাতি, অ্যাজ আ নেশন, আমরা কেন নতুন নলেজ সিক করার ব্যাপারে এতখানি অনাগ্রহ দেখাই কালেকটিভ ফর্মে? এই জন্য আমার জুলাই বিপ্লবের পরের দাওয়াতগুলো খুব পছন্দ দোস্ত। এখন দাওয়াত মানেই হচ্ছে, মানে আপুদেরকেও যেভাবে দেখি, খুব খুব প্যাশন নিয়ে যেভাবে রাজনীতি নিয়ে কথা বলে দোস্ত, আমার খুব ভালো লাগে এখন দাওয়াতে যেতে। তাহলে তো ভালো, ভালো ভালো কথা হচ্ছে, এরকম হইলে তো খুবই কারণ ভালো। এর মধ্যেই ঝগড়া হচ্ছে, মানে ঝগড়া বলতে আমি বুঝাতে চাচ্ছি তোর ইন্টেলেকচুয়ালি স্টিমুলেটিং কথাবার্তা হচ্ছে, ডিসএগ্রিমেন্ট এগ্রিমেন্ট হচ্ছে। এবং আমি দেখি যে এই মেয়েগুলো তখন দেশ দেশ নিয়ে যে ভাবতেছে, হুম। এটা, এই ভাবনাটা কিন্তু তাকে হ্যাপি করে। কারণ অ্যাগেইন একটা অ্যাডাল্টের কিন্তু হাফ ইন্টেলেকচুয়াল আর হাফ ডেইলি মানডেন লাইফ যদি ধরি, তার নর্মালি দেখা যায় মেয়েদের ক্ষেত্রে কিন্তু তার ওই ইন্টেলেকচুয়াল সাইডটা পুরোপুরি সাপ্রেস করে দেওয়া হয়। স্পেশালি সে যদি তোর হাউস ওয়াইফ হয়, তো ধর যে জব করতেছে, আমি যেটা করতাম দাওয়াতে গেলে দেখা যেত আমি আমার জবের কথা বারবার তুলে আনতাম, কারণ হচ্ছে আমার মানে আর কিছু একটা কিছু তো ডিসকাস করতে হবে, হ্যাঁ ধর মানডেন জিনিসগুলোর বাইরে। তখন যেটা করতাম আমি অ্যাকচুয়ালি
ইনঅ্যাডভার্টেন্টলি আমি ক্লাস ডিফারেন্সিয়েট করে ফেলতাম। যারা জব করে না তারা একটু খারাপ ফিল করতো, বাট আমি সারাক্ষণ জব নিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলতেছি, এবং আমার কিন্তু আমি এটা কনসিয়াস ছিলাম, কিন্তু কিছু করার ছিল না, আর কোনো টপিক তো নাই, হুম। বই টই তো আমরা কেউ সেভাবে পড়ে টয় না। কিন্তু এই যে দেশ বল পলিটিক্স বল, এটা হচ্ছে একেবারে সর্বজনীন, মানে হ্যাঁ, যে কোনো ছেলেদের জন্য যেমন তোর খেলা, তারপর তোর গাড়ি, ক্রিকেট, এগুলো যেমন হুম একটা হুম সার্বজনীন টপিক। হুম আমাদের হুম। দেখ, যেহেতু বেশিরভাগ মেয়েকে ওই ইন্টেলেকচুয়াল সাইডটা সাপ্রেস করা হয়, তখন আমাদের সার্বজনীন টপিক হয়ে যায় শাড়ি, গয়না এবং বা মুভি, যদি মুভি দেখে তো মুভি, এই anyway, এই এটাই আর কি। আচ্ছা, তোকে আমি আরেকটা নিউজের লিঙ্ক পাঠাইছিলাম, তুই এ ব্যাপারে আর কিছু বলবি? না, লোনলিনেস নিয়ে কি বলবো? ও, লোনলিনেস নিয়ে লাস্ট কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি লোনলিনেস অ্যাভয়েড করার জন্য, লোনলিনেস এর হচ্ছে মানে এত ধরনের সার্বজনীন ইম্প্যাক্ট আছে যে এটা বাই এনি মিনস সারা জীবন অ্যাভয়েড করাটা, মানে এটা সবার প্রায়োরিটি হওয়া উচিত। এটার জন্য সোশ্যাল ফেব্রিক তো আছে, হ্যাঁ, ওয়েস্টার্নাইজড আইডিয়ার কারণে মানুষ খুব ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে গেছে, মিডিয়া বা ফোন নির্ভর হয়ে গেছে, সবই বুঝলাম, সবই ঠিক আছে, এটাই লাইফ, কিছু করার নেই। হুম। তারপর তার মধ্য থেকেও তুই দরকার হইলে ফিজিক্যালি যদি তুই ফ্রেন্ড বানাইতে না পারিস, এই যে তোরা আমার মতন এরকম ভার্চুয়ালি উই নেভার মেট কিন্তু এই ধরনের একটা জিগরি দোস্ত কয়েকটা বানায় ফেলতে হবে, এটা তোর হ্যাঁ, মানসিক স্বাস্থ্যের জন্য প্রয়োজন। এইটা খুবই ইন্টারেস্টিং লাগে দোস্ত, তুই আর আমি কিন্তু কখনো সামনাসামনি দেখা হয় নাই। সকাল থেকে একটা- বাট আই ফিল লাইক যে যখন তোর সাথে কথা বলি, আই ফিল লাইক যে আমরা ছোটবেলা থেকে বান্ধবী। অ্যান্টেনার রাডারটা সেম লেভেলে চলে। সেটাই। এবং আমি অনেকটা গ্রেটফুল যে ডিজিটাইজেশনের কারণে আমাকে মানে কোথাও একটা জিওগ্রাফিক্যাল লোকেশনে স্পেসিফাইড হয়ে থাকতে হচ্ছে না, আই ক্যান ট্রুলি এক্সারসাইজ মাই ইন্টারেস্ট, আমার হ্যাঁ, ব্রেন ইন্টারেস্ট অনুযায়ী আমি যে কোনো জায়গা থেকে একটা মানুষ আমি খুঁজে বের করে আমি সেখান থেকে তার সাথে কানেক্ট হতে পারতেছি, এটা এটা তো খুবই লিবারেটিং। হ্যাঁ, হ্যাঁ এই হ্যাঁ। and it's এটা খুবই বড় একটা ভালো পজিটিভ সাইড ইফেক্ট অফ আমাদের এই যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট বল। হুম 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 হুম। আর এই যে ধর মিনিংফুল কানেকশন অল্প কয়েকটা থাকলেই এনাফ। সোশ্যাল ফ্লোতে, সোশ্যাল নর্মে ফিট করতে না পারার যেই একটা ইনসিকিউরিটি থাকে, ওটা আসলে কোনো কাজের না, ওটা যত তাড়াতাড়ি ভেঙে বের হওয়া যায় ততই ভালো, এই আর কি। যাই হোক, হ্যাঁ বল। হুম, হুম। এবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস, কথার মধ্যে কথা আসে, এর মধ্যে একটু বলে ফেলি। আমি জানি না তুই কি জানোস 74 সালে বাংলাদেশে যে এরকম ক্যাম্প করা হয়েছিল দুর্ভিক্ষের ওই সময়? যে দুর্ভিক্ষের সময়, হ্যাঁ 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 আমি হ্যাঁ হ্যাঁ। জানতাম না। আমি রিসেন্টলি একটা প্রজেক্টের কারণে মুজিববাদ নিয়ে একটু পড়ালেখা করতেছিলাম, হিস্ট্রি ঘাটতেছি, যে 74 সালের রিয়েলিটিতে মানে একদম সত্যি সত্যি বাংলাদেশের ঢাকায় তোর ক্যাম্প করা হয়েছে, কারণ যেহেতু গ্রাম থেকে মানুষ আসতেছিল, যে ঢাকায় মুজিব খাবার দিচ্ছে, খাবার অবভিয়াসলি ইন্টারন্যাশনাল তহবিল থেকে আসতেছে, প্রচন্ড ত্রাণ আসছিল, এবং যে ত্রাণগুলো মিসম্যানেজমেন্ট করার কারণে হেনরি কিসিঞ্জার কিন্তু অবাক হয়ে বলছিল যে এত ঢালতেছে ইন্টারন্যাশনাল কমিউনিটি, ওগুলো যাচ্ছে কোথায়? তখন সে বলছে তলাবিহীন ঝুড়ি। যেটা এইটাও আমি জানতাম না কেন হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলছিল। একটা ঝুড়িতে ঢালতেছে ঢালতেছে ঢালতেছে, ঝুড়ি আর ভরেই না, কারণ এগুলা মুজিবের ইয়ারা খেয়ে নিচ্ছিল সবগুলা। তো কিন্তু তারপরেও বাইরে যেহেতু কিছুটা দেখাইতে হবে, তখন তারা দেখাইছে যে ঢাকায় লঙ্গরখানা খুলছে, তারপরে তোর এই যে তখন গ্রাম থেকে এবং চারিদিক থেকে মানুষ, কারণ খাবার তো নাই, তাদেরকে তো বাঁচতে হবে, দলে দলে যখন ঢাকায় আসছে, তারপরে এদেরকে যেহেতু রাস্তার পাশে পাশে সবাই মরতেছে, তুই বাথরুম, অবভিয়াসলি তুই বুঝতেছিস তো কি অবস্থা, রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, তখন তারা ক্যাম্প করছে, এবং ক্যাম্প করে রক্ষী বাহিনী 2 না 3 দিনের মধ্যে দোস্ত এদের সবাইকে খেদায়ে খেদায়ে ক্যাম্পে ঢুকাইছে। এই ক্যাম্পগুলো তুই জানো কাঁটা তার দিয়ে ঘেরা ছিল। এবং বিদেশি সাংবাদিকরা বলতেছে যে দুর্ভিক্ষের যে পরিসংখ্যান, মৃত্যুর যে পরিসংখ্যান আমরা বইয়ে টয়ে পড়ি, এটা এটার চেয়ে বাস্তবে শুধুমাত্র ওই ক্যাম্পের ভিতরে যে কত লাখে লাখে মানুষ মরছে, মানে নো ওয়ান হ্যাজ আইডিয়া, আসলে স্ট্যাটিস্টিক্স কারো কাছে নাই। Wow. আমি পড়ে আমি মনে হচ্ছে, মানে আমার কাছে মনে হয়েছে আমাদের দেশে হোলোকাস্ট হয়েছে কাইন্ড অফ এইভাবে, কারণ এটা কি ক্যাম্পের মধ্যে ঢুকায়ে মারা, কারণ ক্যাম্পের ভিতরে তো তুই খাবার না পেলেও বাইরে আসতে পারতেছস না, রক্ষী বাহিনী তো চারিদিক দিয়ে ঘিরে রাখছে কেন। ও আচ্ছা। ক্যাম্প ইটস এ লাইক লাইক হলোকাস্টের সময় যেভাবে করছে এইভাবে তুই বাইরে আসতে পারবি না তো, তোকে ভিতরে খাবার দিবে। এবং লাখে লাখে মানুষ মরছে এবং এগুলোকে গণকবর দেওয়া হয়েছে। চিন্তা করা যায়। মানে এটা আমার দেশে হয়েছে এটা আমি মানতে পারতেছিলাম না। আই ডোন্ট নো। আরো বড় কথা হচ্ছে যে আমরা এতদিন এগুলো ঘাটি নাই কোনোদিন।
কি ঘাটছি আমরা নাহলে আমরা যেভাবে ওই যে আমি আর তুই আমাদের ওই ডিসকাশনে বলতেছিলাম না ওই আগের পডকাস্ট গুলাতে, যে মুজিববাদ যে আইকন, তুই দেখ এখন আমাদের সময়ে মুজিবকে আমরা কি মনে করি, এবং ইনফ্যাক্ট কে যেন বলছিল যে না হাসিনাকে নিয়ে কথা বলো, মুজিবকে টাচ করো না, এই টাইপের। Yeah. সে কি কম ছিল? তুই দেখ নিজের দেশে ক্যাম্পে ঢুকাই এইভাবে এইভাবে রক্ষী বাহিনী দিয়ে ঘেরাও করে রাখছে ক্যাম্প, যেখানের ভিতরে মানুষ মরতেছে। ওর ইন্টারভিউ দেখছিলি? কি ডাটে কথা বলতেছে, কি কনফিডেন্স অ্যারোগেন্স, কথা বলতেছে, আরে অ্যারোগেন্স। বাবা রে। মানে বিবেক থাকলে তো মানুষ এটা করতে পারে না। হ্যাঁ। হুম, তোর একটা চমৎকার লাইন আছে ওকে নিয়ে, যে দ্য গ্রেট লিডার বিকেম দ্য গ্রেট ডিক্টেটর। হুম, 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 এবং আচ্ছা। দ্য দ্য গ্রেট ডিক্টেটর এটা কিন্তু তুই জানোস চার্লি চ্যাপলিনের যে লাস্ট মুভির নাম, সে হিটলারকে নিয়ে একটা মুভি বানাইছিল। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ওখানের মতো ইউটিউবে তুই সার্চ দিয়ে দেখিস, কেউ যদি চায় সার্চ দিয়ে শুনতে পারবে, দ্য গ্রেট ডিক্টেটর চার্লি চ্যাপলিন স্পিচ। সেরকম একটা স্পিচ দিছে, এইটা পুরোটাই হচ্ছে তোর চার্লি চ্যাপলিনের মুভি, ওর মনে হয় প্রথম মুখে কথা বলা মুভি। ও তো সবসময় মুখাভিনয় করছে। হ্যাঁ, 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 হ্যাঁ। ওইটা ওই যে হিটলারের সময় ওই সময়ে করছে, সে হিটলার ছাড়ছে নিজে, কিন্তু ওই যে দ্য গ্রেট ডিক্টেটর বলা হয়তো হিটলারকে। তো ওই কথাটাই দেখ বিদেশি সাংবাদিক আমাদের মুজিবকে কিন্তু বলে গেছে, বিকজ দে স দ্য ক্যাম্প, দোস্ত। এই আর কি। Wow. তো যাই হোক, সব মিলায় তোর এখন মানে সব মিলায় অতীত, মানে আমরা তো অনেক কিছু অতীত ডিগ আপ করতেছি এবং ভবিষ্যৎ নিয়েও আমাদের অনেক ধরনের আশা ইয়ে আছে। হাউ ডু ইউ সি বাংলাদেশ রাইট নাও? এইটা একটা কঠিন প্রশ্ন করছিস তুই। এক লাইনে উত্তর দিতে হবে। আমার কাছে, আচ্ছা বাংলাদেশ নিয়ে তো অনেক ভয় কাজ করে এখন, ঠিক আছে, অনেক ভয় অনেক কনসার্ন, কারণ আমাদের ওই যে যে জিনিসটা দোস্ত, যে ফ্যাসিজমের চেয়েও সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস, সেটা যে ফ্যাসিস্টের চেয়েও ভয়ঙ্কর জিনিস হচ্ছে ফ্যাসিস্টদের ইনেবলার্সরা, যারা কিন্তু হুম, থেকে যায়, যে হুম, সব জায়গাতে দেখ হিস্ট্রিতে দেখ যারা থেকে যায়, এবং তারা হুম। আস্তে আস্তে আবার ওইটাকে রিইনস্টল করে, যেগুলো আমরা আগে বলছিলাম কথায়। আমার কাছে খুব ভয় যে এরা তো দেখতেছি আমরা কিভাবে অ্যাক্টিভেট হচ্ছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন ভাবে, কিন্তু আমার অ্যাগেইন ওই যে বিপ্লবের শুরুতে আমার মধ্যে একটা গাট ফিলিংস কাজ করছিল দোস্ত, যে যেটা হচ্ছে আই ডোন্ট নো, আই ফেল্ট যে এইবারেরটা খুব ডিফারেন্ট, এবারের আন্দোলনটা ডিফারেন্ট, এটা আমার গাট ফিলিংস ছিল। আমি যে কি বকা খাইছি সবার কাছ থেকে, মানে সবাই বলছে তুমি এত নাইভ কিভাবে, হাসিনা খেয়ে ফেলবে। আমি জানোস, আমরা প্ল্যাটফর্ম করতেছিলাম তখন মেয়েদের, ফোন করতেছি, আমাকে উল্টা ধমক একটা আপু, যে ফারজানা তুমি শুধু শুধু সময় নষ্ট করতেছো, কারণ তুমি দেখছো 2018-তে কি করছে। তো এরকম, মানে আমার একটা, আর আমার খালি মনে হইতেছে আমার ফিলিংসটা যাচ্ছে না কেন, যে দিস ইজ তুই ডিফারেন্ট। যখন লিখলি না যে আমি দেশে যাব, আমি বলছি আহারে কত স্বপ্ন হবে নাকি। ঠিক, আমিও ঠিক তাই ভাবছি। আজকেও আমাকে একজন বলতেছে আপু দেশে কখন আসবে না, বলছে যে আম্মু তো আসছে এখন, এখানে আম্মুকে ফেলে আমি দেশে কিভাবে চলে যাই, কিন্তু যাবো, আম্মুকে আম্মুর সাথেই যাবো হয়তো। তো কি বলতেছিল তোর প্রশ্নটাতে ফেরত আসি, আমার এখন একটা গাট ফিলিংস হচ্ছে দোস্ত, আই ডোন্ট নো বাট ইটস এ ফিলিংস, সেটা কি জানোস, আমি বিশেষ করে ছেলে মেয়েদের কথাগুলো শুনতেছি, যেমন এই যে এই কথাটা আমি রিপিটেটিভ এখন শুনতেছি। আমি মাঝখানে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম সোশ্যাল মিডিয়াতে, আমার একে তো প্রোফাইল সাসপেন্ড করে দিছে, দুইয়ে তো বিভিন্ন প্রজেক্ট সামনে এসে, এখন দেখতেছি রিপিটেটিভ যে কথাটা ওরা বলতেছে, আমরা তো 5 তারিখেই মরে গেছি। একটা কমন আমি ডায়ালগ শুনতেছি, এবং ইট গিভস মি হোপ, যে এই যে ইয়াঙ্গার ছেলে মেয়েগুলো, ধর একটা 19 বছরের ছেলে তোকে বলতেছে আমি তো 5 তারিখে মরে গেছি, অথবা ধর তোর 21-22 বছরের একটা মেয়ে বলতেছে আপু আমার তো ওই দিনই মরে যাওয়ার কথা ছিল, ওয়াই ডু আই কেয়ার এনিমোর। এই যে, এবং আমাদের যে ইয়াং জেনারেশন এরা তো বেশি, এটা চোখের সামনে দেখছে দোস্ত, আমরা যারা বুড়ো হয়ে গেছি, আমরা যারা মিলেনিয়ালস এবং তার চেয়ে বেশি যারা বুড়া, এদের সাইকোলজিক্যাল ডাইনামিক্স এর সাথে ইয়াং জেনারেশনটা টোটালি মিলবে না। কারণ তারা চোখের সামনে যেভাবে দেখছে তাদের ফ্রেন্ডস গুলা যেভাবে মরছে, যেভাবে, কারণ তোর শটগানের গুলিতে মাথার খুলি অর্ধেক উড়ে গেছে, এটা চোখের সামনে দেখছে, এগুলা না দেখলেও ভিডিওতে দেখছে। তো ওদের যে মেন্টালিটি দোস্ত, এন্ড আমার কাছে মনে হয় যে দে আর দ্য গেট কিপার্স নাও দোস্ত। যত কিছু হোক দেখবি যে এরা ফেরত আনবে বাংলাদেশকে, ঠিক ঠিক রাস্তায় ফেরত আনবে। এটা আমার গাট ফিলিংস। তোর কি মনে হয় তুই বল। না আসলে তুই যেটা বলতেছিস আমি ভাবতেছিলাম তাহলে মানে মুক্তিযুদ্ধ কেন পলিউটেড হয়ে গেল। তো এখন মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধের বয়ানটা তো ঠিক মতো তোলা হয় নাই। এই যে এখন মানে মুক্তিযুদ্ধের ইতিহাস তো এতভাবে চেঞ্জ করে এত ইয়ে পলিটিসাইজ করা হয়েছে যে ওই মুক্তিযোদ্ধারাই দেখা গেছে যে
সে মুক্তিযুদ্ধকে ইয়েটাকে টিকায় রাখতে পারেনি, মানুষের মধ্যে দেশপ্রেম দিয়ে তুলতে পারে নাই, এটাকে বরং ফায়দা উঠায় আরো জিনিসটা বিভেদ তৈরি করছে। তো ওরকম মানে করাপ্টেড মানুষজন সে করে বেঁচে, দেয়ার ইজ অলওয়েজ আ পসিবিলিটি। তো এই জন্য যে সবাই যে এখন বলে যে এই বিদ্রোহের ইয়েগুলোকে ধারণ করতে হবে, সংরক্ষণ করতে হবে, আমার মনে হয় এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। এই যে আমি খবরে দেখলাম যে জুলাই গণভবনকে জাদুঘর করার জন্য যাকে আনছে, এবাদুর রহমান, হ্যাঁ, সে বেশ কেপেবল, ওর কথাবার্তা শুনলে বেশ ভাল লাগে। সে যে মেহজাবিন নাকি যেন একটা মেহেরজান একটা মুভি ছিল, একটা বিতর্কিত মুভি ছিল, ওইটার পরিচালক সে, এবং মানে ভেরি কোয়ালিফাইড, হ্যাঁ। তো এই যে, এবং সে কথাবার্তা বলতেছে যে এই যে মানুষের তো বিভিন্ন ভাষা আছে, এই অভ্যুত্থানে তো বিভিন্ন ভাষা, এই সবগুলোকে কিভাবে তুলে আনা যায়। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ ইটস নট নেসেসারিলি ওয়ান পার্সনস ন্যারেটিভ, ওয়ান পার্সনস গল্প, আমরা যেগুলো ডিরেক্ট কালেক্ট করতেছি, নট দ্যাট, জাস্ট কালেকটিভলি what do we wanna keep carrying on over generations। হ্যাঁ এই হ্যাঁ পার্টটা যে এই যে এখনের জেনারেশন যে এটা এখন চিন্তা করে ওটা করতেছে, আমার মনে হয় এটা খুবই ভালো একটা কাজ করতেছে আর কি। আল্লাহ এই আমি কোথায় দেখি আশা বাংলাদেশকে নিয়ে রাখি আমি। যা হওয়ার হবে। না, হ্যাঁ, একটা একটা পজিটিভ আশা আছে আমার মধ্যে, আমি এই এই জিনিসটা আমার হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, আমার মনে হয় ইয়াটা। হ্যাঁ, হ্যাঁ, মানে তো ফেলিওর থাকবে, আবার রাজনীতি উল্টাপাল্টা অনেক কিছু হবে, কিন্তু মানুষ অনেক কিছু সচেতন, আর আগের মতো খারাপ মনে হয় হবে না, আমার এটাই আশা আর কি। প্রচুর আল্লাহ পচা হ্যাঁ, মানুষজন আর কি, পচন ধরা মানুষ ইয়ে হয়ে গেছে, শাস্তি খাইছে এবং ভয় থাকবে, এটা হচ্ছে আমার আশা। ওটাই না, ইনশাআল্লাহ দোস্ত। তবে ওই যে ওয়াচফুল থাকতে হবে সবসময়, এবং এর জন্য আমি বারবার আপুদেরকে ভাবিদেরকে বলি, শুনতেছস? এই ফ্রিজ হয়ে গেছিলি, এখন শুনতেছস? হুম, 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 হুম। হ্যাঁ, ওইটাই এখন শুনতেছি, হ্যাঁ, হ্যাঁ। ওয়াচফুল থাকাটা খুবই ইম্পর্টেন্ট। ওই জন্য আমি ওই যে ভাবিদেরকে আর আপুদেরকে বলি আর কি যে এই রাজনীতির যে একটা মজা পাইছে, এই মজাটাকে যাইতে দেওয়া যাবে না, ধরে রাখতে হবে। হ্যাঁ, সেটাই। এই জন্য তোর আমার মতন যে ডিসকাশন গুলো যে আমরা, হুম। অ্যাবসলিউটলি, এই জন্য আমার মনে হয় যে আমরা যে পডকাস্ট ডিসকাশন করতেছি, এইরকম ডিসকাশন গুলো জাস্ট সো দ্যাট পিপল ক্যান ইউজ দিস অ্যাজ আ টেমপ্লেট, আর সবাই যেন এই ধরনের ডিসকাশন করতে থাকে, এইটুকুই। হ্যাঁ 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 এটা আমি যদি করে তাহলেই আমাদের পডকাস্ট সার্থক, আমাদের ঠিক আছে, কোনো ইনফরমেশন দেওয়ার আমাদের কিছু নেই। আমাদের ফার্স্ট পডকাস্ট ইয়াটা বল। পডকাস্ট হওয়ার পরে ওই যে আমি বললাম না আমার কিছু নেটওয়ার্ক আছে এরকম এরকম, তো ওখানে কয়েকজন বলতেছিল যে আপু মানে খুব খুশি। তো তারপরে ওখানে ওরাই বলতেছে, নিজেরাই বলতেছে, আচ্ছা তুমি আর আমি, মানে একজন আরেকজনকে বলতেছে তুমি আর আমি মিলে আরেকটা করি। তখন আরো দুইজন বলতেছে ও মা তোমরা দুইজন করলে আমরা দুইজন কেন করবো? আমার যে কি ভালো লাগছে, আমি তোকে ওটার স্ক্রিনশট দিব না ওদের থেকে অনুমতি নিয়ে। মানে আমার তখন মনে হচ্ছে যে এক্স্যাক্টলি, মানে ফার্স্ট পডকাস্টেই আমরা আমাদের ইয়াটা পাইছি। মনে হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, টু দ্য হ্যাঁ, হ্যাঁ, এক্সটেন্ট। হ্যাঁ, 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 হ্যাঁ। না, না, একদিন আমাদের হচ্ছে মেকআপ নিয়ে কথা বলতে হবে, সো দ্যাট উই ক্যান টাচ এভরিথিং পসিবল, যাতে করে উই ক্যান কানেক্ট উইথ এভরিথিং। ওকে। ভালো থাক। আমি একটু শিখে আসবো, আমার মেয়ের থেকে শিখে আসবো দোস্ত, কিভাবে কি করতে আমার মেয়ে তো বেশি ছোট, নাইলে ওর থেকে হয়। আমি বেশি ছোট। শিখতে Okay, ঠিক আছে ঠিক দোস্ত। আছে। আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। ওকে। আসসালামু আলাইকুম।